দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, যুদ্ধ কারোরই পছন্দ না, কিন্তু তারপরেও কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন যুদ্ধ আমরা দেখছি। এবং সাম্প্রতিক সময় আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু সারা পৃথিবীর জন্যই এক রকমের অশনি সংকেত বয়ে নিয়ে এসেছিল। কিন্তু আনন্দের খবর যে সেই যুদ্ধ আপাতত বিরতিতে আছে। আর সে কারণেই হ্যাপেনিং পয়েন্টে আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান। যেহেতু যুদ্ধ নিয়ে কথা বলবো এবং বিরতি, এই যে বিরতি, সেই বিরতিতে আসলে কতটা প্রলং হবে নাকি এর মধ্যেও কিছু হিসেব নিকাশ আছে, সে কারণে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন, যিনি নিজেই নিরাপত্তা বিশ্লেষক, লেখক এবং কলামিস্ট। আমরা তাকে স্বাগত জানাতে চাই। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাকে। ধন্যবাদ। আমরা যুদ্ধ নিয়ে কথা বলতে চাই, তবে সেই যুদ্ধ দীর্ঘায়িত যাতে না হয় সেটারও প্রত্যাশা করছি। শুরুতেই একটু জানার চেষ্টা করি যে যুদ্ধ যখন হয় তার প্রভাব তো চারদিকে ছড়িয়ে পড়ে। এই যুদ্ধগুলো আসলে হয় কেন? মানে যুদ্ধ নয়, শান্তি চায়। বিশ্বের সকল শান্তিপ্রিয় লোকের কামনাই একটা, তবুও যুদ্ধ হয়। আর এই যুদ্ধ হওয়ার জন্যই যে সমস্যাগুলো জিয়ে রাখা হয়, এইটাকে দ্য ওয়ার গেম, জিও পলিটিক্সের একটা অংশ। তবুও আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত পাকিস্তান তাদের যে যুদ্ধ বিরতির জন্য যে নতুন বার্তায় আমাদের কাছে এসছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং স্বস্তিরও বটে। সীমান্তের সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা এগুলো আপাতত বন্ধ হয়েছে। তবে স্পষ্টভাবে বলতে পারি, এই যুদ্ধ খেলা ও প্রাণঘাতী হামলার জন্য নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ দুজনেই দায়ী। অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করার জন্যই ছিল এই যুদ্ধ। ভারত এবং পাকিস্তান এটা নিয়ে চতুর্থবার যুদ্ধ হলো। আমরা জানি এই যুদ্ধের মূল কারণ ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীর যদিও একটা ছোট্ট ওয়ার্ড, 3 অক্ষরের বা 4 অক্ষরের, এটা কিন্তু 2,22,216 কিলোমিটার একটা দেশ, যার চারদিকে 3টি রাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারত। কখনো চীন তার আধিপত্য বিস্তার করে তার অংশ সে নিয়ে গিয়েছে, কখনো পাকিস্তান তার আধিপত্য বিস্তার করে তার আজাদ কাশ্মীরের অংশ, আবার ভারত জম্মু কাশ্মীরের অংশ। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল, পর্যটকের উপর যে আঘাত, 26 জন নিহত হয়েছিল এপ্রিল মাসের 22 তারিখ, যেটা এখান থেকে কাদা ছোড়াছুড়ি শুরু। এটা এমন কোনো বড় ব্যাপার ছিল না যে ভারত ও পাকিস্তানের মুখোমুখি আসতে হবে। আচ্ছা, এইখানে আপনি যখন এই ঘটনাটার সূত্রপাতের কথা বলছিলেন, কিন্তু এই যে এত কিছু হলো, যুদ্ধ হলো, হামলা হলো, আমরা প্রথমবারের মতো এশিয়াতে ড্রোনের যুদ্ধও দেখতে পেলাম, কিন্তু যে কারণ নিয়ে আসলে এত কিছু হলো, সেই কারণটা তো কিন্তু কিছু পাওয়া যায়নি। জি, এই আপনি নিরাপত্তা বিশ্লেষণ করছেন অনেকদিন ধরে এবং আপনাদের যে ধরনের পড়াশোনা এবং জানা, এটাকে একটু যদি আমাদেরকে বলতেন যে কেন আসলে এটা হলো না, তাহলে কি এটা পরিকল্পিত কিনা? মেনলি প্রথমে যেমনটি বলেছিলাম, নরেন্দ্র মোদী দীর্ঘদিন ক্ষমতায় আছেন। ওনার জনগণের সামনে এমন কিছু উপস্থাপন, এটা আমার এক্সপ্লেনেশন, আমার নিজস্ব মতামত, যে যদিও বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে ভারত চীন শ্রেষ্ঠ, বাট তবুও অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তির দিক দিয়ে ইউএসএ আমাদের ডোমিনেট করছেন। দ্যাটস ওয়াই এই যুদ্ধবিরতির ঘোষণাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকেই প্রথম আমরা শুনতে পেয়েছি। বাট এটা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য সত্যি একটা দুর্ভাগ্যজনক, রাদার হুমকি স্বরূপ। বর্তমান বিশ্বে যেমন রাশিয়া ইউক্রেনের মাঝখানে যুদ্ধ চলছে ফিলিস্তিন ইসরায়েলের মাঝখানে, আবার নতুন সূচনা হয়েছিল ভারত পাকিস্তানের মাধ্যমে। কোনো যুদ্ধই আমাদের জন্য কল্যাণকর নয়, সারা পৃথিবীর কারোর জন্যই কল্যাণকর নয়। তবে এই ইনসিডেন্টের কারণে ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেছে, বাট সেটা কিন্তু ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। আবার
পাকিস্তান এটা অস্বীকার করেছে এবং তদন্ত দাবি করেছে, সেখানে যাওয়া হয়নি। না গিয়ে কি করা হয়েছে, এই মে মাসের 7 তারিখে ভারত রাতের অন্ধকারে অপারেশন সিন্দুর নামে একটা অপারেশন চালিয়েছে। আপনি জানেন যে মিলিটারি অপারেশন কখনো লঞ্চ করতে গেলে তার একটা নিজস্ব অপারেশনের নাম লাগে, একটা এইম, মিশন, ভিশন ক্যালকুলেশন করে এটা থ্রো করতে হয়। অবশ্যই। এটার কাউন্টার হিসেবে ভারত পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস নামে আরেকটা কাউন্টার অপারেশন লঞ্চ করেছে। লঞ্চের মাঝখানে দেখতে পাচ্ছি আমরা ড্রোন নিক্ষেপ করা হয়েছে। মানে উভয় ড্রোনের একটা যুদ্ধ দেখিয়েছে। সিরিয়াস কখনো এটা কিন্তু দেখি নাই, কারণ দুইটাই কিন্তু মহাপরাক্রমশালী পরমাণু অস্ত্রের অধিকারী। আজকাল পৃথিবী সমগ্র গ্লোবালাইজড, একটা হাতের মুঠোয় একটা অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গা নিলে স্যাটেলাইটের মাধ্যমে বুঝতে পারে। তা ইউকে বা ইউএসএ তারা কিনলি এটা অবজার্ভ করছে, যেটা আমাদের ড্রোন নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু পারমাণবিক অস্ত্র লঞ্চ করা এটা এখনও কিন্তু আসে নাই। আবার যুদ্ধের কিছু প্রোপাগান্ডা বা গুজব আছে, এটা বলেছে আমি ভারতের এতগুলো ফেলে দিয়েছি, ওরা বলেছে আমি পাকিস্তানের এতগুলো ফেলে দিয়েছি। এটা হচ্ছে প্রোপাগান্ডা। অ্যাকর্ডিং টু ওয়ার পলিসি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রোপাগান্ডা। মানে কে কত বেশি প্রোপাগান্ডা ছড়িয়ে আবার প্রভাব বিস্তার করতে পারে। বাট বর্তমান জগতে এটারও কোনো স্কোপ নাই, কারণ ফ্যাক্ট চেক রয়েছে, যখন তখনই কিন্তু ফ্যাক্ট চেক করে জানা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমরা দেখতে পাচ্ছি। বাট এই নিরীহ যে জনগণগুলো জীবন দিল, এর জন্য নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ দুজনই দায়ী। অতীতের ইতিহাসে যখন যাই, এই পাকিস্তানের সরকার এই সিন্ধু চুক্তি বা সিমলা চুক্তির সময় জুলফিকার আলী ভুট্টো তার জনপ্রিয়তার জন্য কিন্তু এই কাশ্মীরকে ব্যবহার করেছিল। আবার জওহরলাল নেহরুর বন্ধু শেখ আবদুল্লাহ, যিনি কাশ্মীরের দায়িত্বে ছিলেন, উনি কিন্তু এই কাশ্মীরকে ব্যবহার করে একটা দল ইস্টাবলিশ করেছিলেন। পরে ওটা আমাদের মানে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ করার মতো জিওপলিটিক্স, স্থানীয় পলিটিক্স সবকিছুরই ব্যবহার হয়েছে। আমরা আলোচনায় থাকবো অবশ্য। নিঃসন্দেহে এই যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের বিরতিতেও নিশ্চয়ই অনেক কিছু হবে, সেটাও আমরা দেখব। কিন্তু এই যুদ্ধের যতটুকুই হয়েছে তার ফলে কে লাভবান হলো, কে আসলে ক্ষতিগ্রস্ত হলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি আপনার সঙ্গে। দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তানে নিয়ে আলোচনা যেহেতু করছি, আলোচনা আরও দীর্ঘায়িত করতে চাই। বিরতির আগেই আমরা যে আলোচনা করছিলাম, সেখানে হয়তো সূত্রপাতটা কি, কেন, কী রকমভাবে হয়েছে, সেগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু এর একটা প্রভাব থাকে। আমরা সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে বেশি আলোচনা দেখেছি, যেহেতু 99-এর পরে তো আর খুব একটা যুদ্ধ দেখিনি, প্রায় 26 বছর পরে এরকম একটা যুদ্ধ। তবে এর মধ্যে কিন্তু আমরা দেখেছি দুই দলের মধ্যে টি20, ওডিআই, টেস্ট, প্রত্যেকটা ম্যাচেরই মাঝখানে একটা বিরতি থাকে। এখন যেহেতু যুদ্ধের মাঝখানে একটা বিরতি আছে, আমরা ধরে নিচ্ছি যে এই যুদ্ধটা আর প্রলং হবে না। কিন্তু এর মধ্যেও নিঃসন্দেহে উভয় দেশ তারা আলোচনা করবে, পর্যালোচনা করবে কি কি হলো আর ভবিষ্যতেই বা কী হবে। কিন্তু আমার প্রশ্নটা যে জায়গাতে, সেখানে অন্য পক্ষগুলোর যে ইনভলভমেন্ট, আপনি ইউএস প্রেসিডেন্টের কথা বলছিলেন, আমি একটু চীনকে টানতে চাই। আমরা দেখেছি যে যুদ্ধবিমান জে-10-এরও ব্যবহার হতে, তাতে কি এই দুই দেশের মধ্যে চীনকে একটু বাড়তি বেনিফিট দিয়ে দিল কিনা, কিংবা তারা এখন তথ্য সংগ্রহের ক্ষেত্রে তাদের উইপনকে ব্যবহার করতে পারছেন কিনা? দেখুন, বিশ্বের কিছু শক্তিশালী মিডিয়া আছে যাদের কাছে যুদ্ধ সংক্রান্ত, জিওপলিটিক্স সংক্রান্ত অত্যাধুনিক তথ্য থাকে। এই তথ্যের উপরে যে প্লট দেখতে পাচ্ছি সাম্প্রতিক বিশ্ব মিডিয়ায়, কোথাও কিন্তু এই সিগন্যাল দেয় নাই যে যুদ্ধটা প্রলং হবে। এবং বিশ্ব মিডিয়ার যে ভবিষ্যৎবাণী, এটা কিন্তু সার্থক হয়ে গেল খুব তাড়াতাড়ি। এর আগে বারংবার আমি বিভিন্ন মিডিয়াতে বলেছি, যুদ্ধ সত্ত্বে কোনো দেশের দ্য ডাইন ডিপ্লোম্যাট ইন ওয়ার,
ইনফরমেশন ইন ওয়ার, মিলিটারি ইন ওয়ার, ইকোনমি ইন ওয়ার। ইকোনমি ইন ওয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কোথাও যুদ্ধ বলে ইকোনমি বেনিফিট করা হয়। এখানে যুদ্ধ হয়েছে, ড্রোন কিন্তু ব্যবহার করেছে পাকিস্তান, সেটা হচ্ছে তুরস্কের। আবার ভারত ব্যবহার করেছে ইসরায়েলের। রাইট। এখানে কিন্তু ইউএস ইনভলভ হয়নি। না। সো তাদের ইন্টারেস্ট আছে কি না এটা আবার যারা নতুন প্রজন্ম তাদের চিন্তার জন্য আমি তাদের কাছে রেখে দিলাম, যেখানে এই যুদ্ধটাতে ইউএস এর লাভ হচ্ছে কি হচ্ছে না। আবার একটু বলি, সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রথমে পাকিস্তান গিয়েছেন, সেটা সার্টেনলি পাকিস্তানের পরে আবার ইন্ডিয়াতে এসছেন। আবার ভারতের সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি কিন্তু আবার অফ শিডিউলে পাকিস্তানে গিয়েছেন, তো ভারতে গিয়েছেন। তাদের সবারই কিন্তু চেষ্টা ছিল যে যুদ্ধটা কন্ট্রোলে নিয়ে আসে। চীন প্রথমেই বলছে এই দুইটা যুদ্ধ বন্ধের জন্য আমরা মধ্যস্থতা পর্যন্ত করতে রাজি। দেন জাতিসংঘ মহাসচিব উনি কিন্তু বলেছেন যে দুইজনে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু লাস্টে ডিক্লেয়ারটা দিয়েছে কারা? ডিক্লেয়ারটা দিয়েছে ইউএস প্রেসিডেন্ট। আঞ্চলিক আধিপত্য এবং শক্তির প্রদর্শনে যারা ইকোনমিকে লিড করছে, যারা মিলিটারিকে লিড করছে, সেই ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মানে উনি মোরালের ভূমিকায় পালন করছে। এখন আমি আসি যে মার্ক রবি, যিনি ইউএসএর পররাষ্ট্রমন্ত্রী, উনি কি বললেন? ভারত এবং পাকিস্তান যে যুদ্ধবিরতির জন্য সিদ্ধান্ত এসছে এটা একটা বিচক্ষণতার প্রকাশ। কিন্তু তার আগেই আব্বাস আরাগাসি, যিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু দুইটা দেশে গিয়েছেন। দেন আদেল আল জুবায়ের, সৌদির প্রতিমন্ত্রী, উনি কিন্তু গিয়েছেন। বাট এই ডিক্লেয়ার দেওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতের স্পোকসম্যান হিসেবে কাজ করছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, এবং পাকিস্তানি স্পোকসম্যান হিসেবে কাজ করছেন উনি ইসাকদার, মানে পাক পররাষ্ট্রমন্ত্রী। তা এইটা আমাদের বুঝতে হবে যে বিহাইন্ড দ্য স্ক্রিন হু ইজ প্লেইং হোয়াট। যদি সত্যি কারো কোনো ইল মোটিভ না থাকে, পার্সোনাল বেনিফিট না থাকে, বাট এটা হতে পারে না। ফার্স্ট যেটা বললাম যে ডিপ্লোমেট, পররাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ভালো থাকতেই হবে প্রতিবেশী রাষ্ট্রের ভিতরে। আবার দ্বিতীয়টা যেটা হচ্ছে যে ইকোনমি বেনিফিট কারা হচ্ছে। ইসরায়েল তাদের একটা এয়ার ডিফেন্স সিস্টেম এস্টাবলিশ করেছে, যে কারণে 0.02% ইসরায়েলবাসী হয়ে 2 মিলিয়ন মুসলিমরাও হিমশিম খেয়ে যাচ্ছেন, কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। বাট পাকিস্তান যেমন করে টার্কির ড্রোন ব্যবহার করছে, ভারত ব্যবহার করছে ইসরায়েলের ড্রোন। তো সে কারণে ড্রোন খেলা হয়েছে। এশিয়াতে প্রথমবারের মতো এই ধরনের ড্রোনের যুদ্ধ হলো। তো সে কারণে এতে কি হচ্ছে, কলুষিত হচ্ছিল স্বাভাবিক এবং মানবিক চিন্তাভাবনা। এখানে কি হচ্ছিল, দূষিত হচ্ছিল রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ। এখানে একটা বিষয় একটু অ্যাড করতে চাই যে আমরা এই যে যুদ্ধে বিভিন্ন রকম উইপনের ব্যবহার থাকে এবং এখনকার সময় ড্রোনের ব্যবহার দেখেছি আমরা, ঠিক একই সঙ্গে যুদ্ধ বিমানের ব্যবহার দেখেছি। এর কেউ কিন্তু এই প্রযুক্তিগুলো ব্যবহার এর আগে করার সুযোগ পাচ্ছিলেন না। এ ধরনের যুদ্ধে কিন্তু তারা তাদের যে প্রযুক্তির যে যোগ্যতা কিংবা শক্তি, তারও কিন্তু একটু প্রমাণ করার সুযোগটা পেয়ে গেছেন, যেমনটা তুরস্ক পেয়েছে, যেমনটা ইসরায়েল পেয়েছে, ঠিক একই সঙ্গে চায়নাও পেয়েছে। সঠিক। আমি যেটা বলেছিলাম যে আভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে নিজেদের অবস্থান প্রদর্শন করার জন্য হয়তো এটা একটা ওয়ার গেম ছিল, বাট যে সকল নিরীহ জনগণ মারা গিয়েছে, এই ভূস্বর্গ কাশ্মীরকে নিয়ে এ পর্যন্ত প্রায় 70,000-এর উপরে লাশ পড়েছে নিরীহ জনগণের, কখনো জম্মু কাশ্মীর, কখনো আজাদ কাশ্মীর, কখনো চীনভিত্তিক কাশ্মীর। এই সাধারণ জনগণ তো কোনো দায়ী না, অবশ্যই না। এই এবং নরেন্দ্র মোদী এবং যারা পেহেলগামের কথা বলছি, যেখানে যারা মৃত্যুবরণ করলেন, নিহত হলেন, তারা তো ওইখানে জায়গাটা উপভোগ করতে গিয়েছিলেন। দে ওয়ার অ্যাবসলিউটলি টুরিস্ট। পেহেলগাম একটা শব্দ, সেটা হচ্ছে কি ওখানে বকরি চালক, আমি মেষ চালক, তা যারা মেষ চালন করে তাদের বিচরণ ভূমি, দ্যাট ইজ পেহেলগাম। যদিও ভূস্বর্গ কাশ্মীর ছোটকাল থেকে জেনেছি কাশ্মীরের শাল, কুটির শিল্প অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু তাদের বেস্ট হচ্ছে পর্যটন শিল্প। সাধারণ ভূমি থেকে 5,000 ফিট উপরে তাদের, সেখানে সকাল বিকালের যে দৃশ্য
এটা তো বলার অপেক্ষা রাখে না। সমগ্র বিশ্ববাসীর আকর্ষণ ছিল ওখানে পর্যটন শিল্প, পর্যটন হিসাবে উপভোগ করার জন্য। কিন্তু মাঝে মাঝে কখনো রাশিয়া, কখনো ইউএসএ, কখনো ইউকে, কখনো পাকিস্তান, কখনো ভারত, কখনো চীন, তাদের যে ব্যক্তিগত স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, সামাজিক স্বার্থ, আধিপত্য প্রদর্শন করতে গিয়ে বলি হয়েছে সাধারণ মানুষের। আমরা আসলে এগুলোর অবসান চাই, কিন্তু একটা জায়গাতে একটু ফিরতে চাই যে আমরা সাম্প্রতিক সময়ে ইউএস প্রেসিডেন্ট নির্বাচনের পরেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেক রকম আলোচনা দেখেছি, সারা পৃথিবীতে এখনও হচ্ছে, বাংলাদেশেও হয়েছে। আমরা এই যে সাম্প্রতিক সময়কালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিংবা আমরা যদি ইসরায়েল তার সাথে যদি ফিলিস্তিনের যুদ্ধের কথাও বলি, এবং সাম্প্রতিক সময় যে ভারত পাকিস্তান যে যুদ্ধ, প্রত্যেকটা জায়গাতে উনি যেভাবে ভূমিকা পালন করে নিজেই ঘোষণা দিয়ে একরকমের মোড়লিপনা বা মোড়লগিরির যে দৃশ্যটা দেখালেন, ঠিক একই সঙ্গে কিন্তু বিশ্বকে বোঝালেন যে উনি শান্তিপ্রিয় একজন মানুষ এবং শান্তিটাও তিনি স্থাপন করতে চায়। আমার প্রশ্নটি অন্যরকম হতে পারে, কিন্তু আপনি এগ্রি করবেন কিনা যে আসলে আপকামিং যে নোবেল পিস যে প্রাইজ বা নোবেল শান্তি পুরস্কার, তার জন্য তাকে বিবেচনা করা হবে কিনা? দেখুন, এটা অনেক তর্কিত এবং বিতর্কিত বিষয়। আচ্ছা, ভারত পাকিস্তান যুদ্ধটা অতি সম্প্রতি বন্ধ হয়ে গেল। কোনো ধর্মীয় অনুশাসন দিক দিয়ে নয় যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝখানে যে যুদ্ধটা চলছে, এখানে স্বাভাবিক মানবতা কেমন করে বিঘ্নিত হচ্ছে সেটাও তো সমগ্র বিশ্ববাসী জানে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে উনি যেমন করে হস্তক্ষেপ করেছেন, ভারত পাকিস্তানের যুদ্ধ যেমন করে হস্তক্ষেপ করেছেন, মানবতার দিক বিবেচনা করে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যদি ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটা এবং সত্যের বিজয় ওখানে হয়, তাহলে চিন্তা ভাবনা করবে যে সত্যি উনি শান্তিকামী লোক। এটা অ্যাবসলিউটলি আমার নিজস্ব ব্যাপার, কোনো রাজনীতিবিদ বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে এটা বলছি না, এটা সাধারণ এবং মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে হচ্ছে। আজকেও তো অনেক লাশ পড়েছে যে এই প্যালেস্টাইনে। তা এই দিক দিয়ে আমাদের সব কিছু বিচার করতে হবে। প্রত্যেকটা মানুষের চিন্তার পিছনে একটা শক্তি কাজ করে, পাওয়া এবং না পাওয়ার। যেমনটি আমি বলেছিলাম যে এই ধরনের জন্য কি হচ্ছিল, কলুষিত হচ্ছিল স্বাভাবিক এবং মানবিক চিন্তা চেতনা। এই যুদ্ধের জন্য দূষিত হচ্ছিল রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ। এটার জন্য বিনষ্টিত হচ্ছে গোটা আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা। যেমন আজকে পাকিস্তান এবং ভারত তাদের দুইটা ডিফেন্স অ্যাডভাইজারের মাঝখানে কথা বলে বন্ধ করা হয়েছে, বাট এই বন্ধটার জন্য ওইভাবে না হয় যেমন 19শে জানুয়ারি ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, এটার জন্য সেভাবে না হয়, আবারও যাতে সেটা ফিরে না আসে। আমরা সবসময় প্রত্যাশা করি যে শান্তির পক্ষে আমরা আলোচনা আমাদের চলবে, হয়তো অন্য কোনো বিষয়ে নতুন কোনো দিনে। তবে আজকের মতো আলোচনায় রেস্ট টানতে হচ্ছে, সময় বলছে যে আজকে থামতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধু একটা কথাই বলি, সাধারণ মানুষ শান্তিপ্রিয় এবং শান্তিভাবে বসবাস করতে চায়। ব্যক্তির স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য, বিশ্বের মোড়ল হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য যুদ্ধ বাঁধিয়ে সাধারণ মানুষের জীবন বিনষ্ট করলে তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরাও ঠিক তেমনটাই বলছি। দর্শক, আমরাও চাই এমনটাই ঘটুক, কারণ ম্যাচ বিরতি যখন হয় তখনও ম্যাচ আবারও কিন্তু শুরু হয়, কিন্তু যুদ্ধ বিরতির পরে যুদ্ধ যাতে আবারও ফিরে না আসে সেই প্রত্যাশা জানাচ্ছি। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো আমরা, সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।